হ্যালো গাইজ, তো শুরু করা যাক। আমি আজকের যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে SN1 আর SN2-তে লিভিং গ্রুপ আর নিউক্লিওফাইলের এফেক্ট কীরকম, মানে কীরকমভাবে এই দুটো রিয়াকশনের ওপর এফেক্ট করে। তো সেগুলো কিছু উদাহরণের সাথে দেখাবো। এফেক্ট অফ লিভিং গ্রুপ আর নিউক্লিওফাইল SN1 আর SN2 এর ক্ষেত্রে একই রকম এফেক্ট আমরা দেখতে পাই। এখানে আলাদা কোনো এফেক্ট নেই, কারণ তোমরা যদি একটু ভালো করে ভেবে দেখো তাহলে বুঝতে পারবে যে লিভিং গ্রুপ মানে হচ্ছে অ্যালকিল হ্যালাইডে যে হ্যালোজেন পরমাণুটা থাকছে। আমরা যেহেতু এখানে চ্যাপ্টারটা হ্যালো হাইড্রোকার্বনের আন্ডারে পড়ছি, তাই আমরা বেসিক্যালি অ্যালকিল হ্যালাইড নিয়েই কথা বলছি। কিন্তু SN1 আর SN2 যে শুধুমাত্র অ্যালকিল হ্যালাইডের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। অন্যান্য যত রকম কম্পাউন্ড হতে পারে, অ্যালকোহল বলো বা অ্যালডিহাইড, কিটোন বা অন্যান্য যত যৌগ আছে, অর্গ্যানিক যৌগ রয়েছে, তাদের ক্ষেত্রে SN1 SN2 দেখা যায়। আমরা এই চ্যাপ্টারের আন্ডারে বিশেষ করে অ্যালকিল হ্যালাইডের উপরে ফোকাস করেছি। তো একটু যদি ভালো করে ভেবে দেখো তাহলে বুঝতে পারবে যে লিভিং গ্রুপ মানে হ্যালাইড রেট ডিটারমিনিং স্টেপে কিন্তু ইনভলভ, কারণ সাবস্ট্রেট SN1 আর SN2 দুজনের ক্ষেত্রেই রেট ডিটারমিনিং স্টেপে থাকে। তাহলে লিভিং গ্রুপ সহজে বেরিয়ে যাক বা একটু টাইম নিয়ে বেরোক, রেট কিন্তু অ্যাফেক্ট হবেই দুজনের ক্ষেত্রে। এবারে লিভিং গ্রুপ SN1 বিক্রিয়াতে সহজে বেরিয়ে গেলেও রেট তাড়াতাড়ি হবে, SN2 এর ক্ষেত্রেও যদি লিভিং গ্রুপ সহজে বেরিয়ে যায় তাহলেও রেট তাড়াতাড়ি হবে। যদি দেরি করে বেরোয় তাহলে দুজনের ক্ষেত্রেই রেট স্লোয়ার হবে। তাই জন্য আমি বললাম যে SN1 আর SN2 দুজনের ক্ষেত্রেই কিন্তু লিভিং গ্রুপের এফেক্ট সেমভাবে কাজ করে, তাই আলাদা করে আর পড়ার কিছু নেই। যা পয়েন্ট বলবো সেটা SN1 এর ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, SN2 এর ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে প্রযোজ্য। দেখো, লিভিং গ্রুপের এফেক্ট কি কি হতে পারে বা কীরকম হলে SN1 আর SN2 এর ওপরে এফেক্ট হবে। ফার্স্ট পয়েন্ট, সাইজ অফ লিভিং গ্রুপ, সাইজ অফ লিভিং গ্রুপ। নেক্সট হচ্ছে stability of the anionic form of লিভিং গ্রুপ। এই দুটো পয়েন্টের উপরে কিন্তু নির্ভর করে। একটা উদাহরণ দিয়ে বলছি, দেখো, RF, RCl, RBr, RI, ঠিক আছে। এখানে কার্বনের সঙ্গে ফ্লুরিনের বন্ধন, কার্বনের সঙ্গে ক্লোরিনের বন্ধন, কার্বনের সঙ্গে ব্রোমিন, এখানে কার্বনের সঙ্গে আয়োডিন। বা তোমরাই বলো যে ফ্লুরিন থেকে শুরু করে আয়োডিন পর্যন্ত কার্বনের সঙ্গে সাইজ মিসম্যাচিং কীরকম হবে। সবাই জানো ফ্লুরিন থেকে যত আয়োডিনের দিকে যাব তত হ্যালোজেনের সাথে কার্বনের সাইজের মিসম্যাচিং হবে। মিসম্যাচিং সাইজ উইথ কার্বন। তাহলে কার্বনের সঙ্গে হ্যালোজেনের বন্ড ডিস্টেন্স বা বন্ড লেংথ তত বেশি হবে। তাহলে এদিক থেকে এদিকে কি হচ্ছে, বন্ড লেংথ ইনক্রিজেস, রাইট? বন্ড লেংথ ইনক্রিজেস। বন্ড লেংথ ইনক্রিজ করলে বন্ড স্ট্রেংথ কি হবে? বন্ড স্ট্রেংথ ডিক্রিজেস। বন্ড স্ট্রেংথ ডিক্রিজেস, ভালো করে খেয়াল করো, বন্ড স্ট্রেংথ ডিক্রিজেস। বন্ড স্ট্রেংথ ডিক্রিজ করলে সহজেই বন্ড ভেঙে যাবে। সহজে বন্ড ভেঙে গেলে তাহলে আয়োডিন খুব তাড়াতাড়ি লিবারেট করবে I- হিসাবে, তারপরে ব্রোমিন লিবারেট করবে, তারপরে ক্লোরিন, আর লাস্টে হচ্ছে ফ্লুরিন। তাহলে লিভিং প্রপার্টি কার সব থেকে বেশি হলো? আয়োডিনের, দেন হচ্ছে ব্রোমিন, দেন ক্লোরিন, দেন ফ্লুরিন। তাহলে এই কথাটা মিলল।
যে সাইজ যত বাড়বে, লিভিং গ্রুপ হিসাবে যে রয়েছে তার সাইজ যত বাড়বে তার লিভিং প্রপার্টি ভালো। লিভিং প্রপার্টি ভালো হলে SN1 আর SN2 দুজনের রেট কি হবে? দুজনের রেটও বেড়ে যাবে, কারণ যত সহজে লিভিং গ্রুপ বেরোবে তত সহজে SN1 এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন তৈরি হবে, বা SN2 এর ক্ষেত্রে ব্যাকসাইড অ্যাটাক বাই দি নিউক্লিওফাইল খুব ফাস্টার হবে, তত রেট বেড়ে যাবে। তো সেই কারণেই সাইজ অফ দি লিভিং গ্রুপ যত ইনক্রিজ করবে, রেট অফ SN1 and SN2 দুজনেই বাড়বে। সাইজ অফ লিভিং গ্রুপ যত বাড়বে, রেট অফ বোথ দিস রিয়াকশন উইল বি ইনক্রিজড। আচ্ছা, নেক্সট হচ্ছে যে স্টেবিলিটি অফ দি অ্যানায়নিক ফর্ম অফ লিভিং গ্রুপ। এটা এবার কিরকম ভাবে বলতে পারি দেখো। লিভিং গ্রুপ যখন বেরিয়ে যাচ্ছে, একটা গ্রুপ যখন কোনো কম্পাউন্ড থেকে বেরোচ্ছে, বেরিয়ে যাওয়ার পরে আমি হ্যালোজেন দিয়েই বলছি, F মাইনাস তৈরি হলো, Cl মাইনাস তৈরি হলো, Br মাইনাস আর I মাইনাস। এই মাইনাস চার্জ কিন্তু এদের মধ্যে দিয়ে তৈরি করা হয়নি, এটা যে যৌগে ছিল তার থেকেই বন্ধন জোড়কে নিয়ে বেরিয়ে এসেছে। তাহলে এই অবস্থায় থাকা কে সব থেকে, মানে কে ভালো থাকতে পারবে বা কে স্টেবল ফর্মে থাকবে, যে হ্যাঁ এরকম চার্জড অবস্থায় থাকতে পারছে, কাউকে চার্জ দিয়ে বন্ড করে নেওয়ার দরকার হচ্ছে না, যে এইরকম অ্যানায়নিক ফর্মে থাকতে পারবে সেই সহজেই যৌগ থেকে লিভ করে বা যৌগ ছেড়ে বেরিয়ে চলে আসবে, সেই গুড লিভিং গ্রুপ হবে। তো সেই হিসেবে আমি বলতে পারি এইখানে লিভিং গ্রুপের প্রপার্টি বা এই অবস্থায় থাকার প্রবণতা আয়োডিনের কিন্তু বেশি। কেন দেখো, আমি এমনি একটা এক্সাম্পল বলছি। ধরো তোমার বাড়িতে, তোমার বিশাল বড় বাড়ি, তোমার 20টা রুম আছে। বিশাল বড় বাড়ি, অবভিয়াসলি রুম বেশি থাকবে, খুব জেনারেল যদি আমি কথা বলি। আচ্ছা, এর আয়োডিনের সাইজ যেহেতু হ্যালোজেনের মধ্যে সব থেকে বড়, তার মানে বাড়ি হিসাবে এর বাড়ি সব থেকে বড়, এর অনেক রুম আছে। ব্রোমিনের সাইজ যেহেতু আয়োডিনের থেকে ছোট, তাই এর বাড়িটা একটু ছোট, রুমের সংখ্যা কম। সেইভাবে ক্লোরিনের রুমের সংখ্যা আরও কম, ফ্লুরিনের রুমের সংখ্যা আরও কম। I মাইনাস, এটাকে একটা অতিরিক্ত লোকের সঙ্গে তুলনা করো। অনেক রুম থাকলে বাড়িতে যদি অতিরিক্ত লোক আসে, তাহলে তাকে থাকতে দেওয়ার কোনো সমস্যা হবে না। এবারে যদি রুমের সংখ্যা কমে যায়, তাহলে বাড়িতে অতিরিক্ত লোক আসলে তাকে তো রুমে থাকতে দেওয়ার সমস্যা হবে। তাহলে নেগেটিভ চার্জ যে আমি অতিরিক্ত লোক হিসাবে বলছি, তাকে ক্যারি করার প্রবণতা যত রুমের সাইজ ছোট হবে বা বাড়ির সাইজ ছোট হবে, তত নেগেটিভ চার্জ ধরে রাখার প্রবণতা কম হবে। ওই জন্য এখানে কি হচ্ছে, যে ছোট সাইজের হ্যালোজেন সে চাইবে না কারোর থেকে বেরিয়ে এসে অতিরিক্ত চার্জকে নিজের ওপর ক্যারি করতে, কারণ ও ওই অবস্থায় থাকতে পারছে না, ও রুমের সংখ্যা কম, অতিরিক্ত ইলেকট্রনকে নিতে পারবে না। রুম বলতে এখানে কি বলছি, অরবাইটালের সংখ্যা। অতিরিক্ত যে ইলেকট্রন আছে তাকে তো অরবাইটালে রাখতে হবে। তো অরবাইটাল এখন হ্যাঁ প্রত্যেকেই অক্টেট ফিল আপ হয়ে গেছে, সেই হিসাবে তোমরা ভাবতেই পারো যে হ্যাঁ তাহলে তো অক্টেট ফিল আপ হয়ে গেছে, আবার অতিরিক্ত অরবাইটাল থাকুক না থাকুক তাতে সমস্যা কি। কিন্তু ফ্লুরিনের নিজস্ব যা ইলেকট্রন, তাতে যদি অতিরিক্ত ইলেকট্রন দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে তো ইলেকট্রনিক বিকর্ষণ হবে, এগুলো তোমরা পিরিয়ডিক টেবিলে পড়েছো। তো যদি এখন এর অতিরিক্ত অরবাইটাল থাকতো, কি হতো, সে বিকর্ষণ কমানোর জন্য তা ওই ইলেকট্রনটাকে অন্য অরবাইটালে ট্রান্সফার করে দিত, যেটা ক্লোরিন ব্রোমিন আয়োডিন পারে। এবারে ক্লোরিন ব্রোমিন আয়োডিনের ক্ষেত্রে ভ্যাকেন্ট অরবাইটালের সংখ্যা যেহেতু বাড়ছে, তাই ইলেকট্রনকে অন্য ঘরে রাখার প্রবণতাও বেড়ে যাচ্ছে। অতএব অতিরিক্ত ইলেকট্রন হলেও তার ক্ষেত্রে সমস্যা হচ্ছে না ইলেকট্রনটাকে ধরে রাখার। তাই জন্য কি হলো, অ্যানায়নিক ফর্মে যত বড় সাইজ হ্যালোজেন হবে সে অতিরিক্ত চার্জকে ধরে রাখতে পারছে, ছোট সাইজ হ্যালোজেন হলে ইলেকট্রনিক চার্জ, অতিরিক্ত ইলেকট্রনিক চার্জ ক্যারি করা তার ক্ষেত্রে আনস্টেবিলিটির দিকে নিয়ে যায়। তাই জন্য যত বড় সাইজ হ্যালোজেন হবে তার লিভিং গ্রুপ প্রপার্টি তত ভালো। তাহলে ফ্লুরিন থেকে আয়োডিন পর্যন্ত লিভিং প্রপার্টি ইনক্রিজেস। তাহলে I মাইনাসকে আমরা বলতে পারি গুড লিভিং গ্রুপ, আর F মাইনাস হচ্ছে ব্যাড লিভিং গ্রুপ, ওকে।
শুধু হ্যালোজেন কেন, তোমরা আরো অন্য এরকম প্রচুর এক্সাম্পল পাবে। যেমন ধরো এখানে আছে টসাইলেট আছে, অ্যাসিটেট আছে, এরকম অনেক লার্জ সাইজ অ্যাটম মানে লার্জ সাইজ অ্যানায়ন রয়েছে। যত অ্যানায়নের সাইজ বাড়বে সেক্ষেত্রে লিভিং গ্রুপ প্রপার্টি বাড়বে। এরকম প্রচুর এক্সাম্পল তোমরা বইতে পাবে, একটু দেখে নিও। বই সাথে মানে এই নোটটার সাথে সাথে বই ফলো করো, আরও ভালো তোমাদের জিনিসটা তৈরি হবে। সো এটা ছিল লিভিং গ্রুপ প্রপার্টির ব্যাপার। এই ব্যাপারটা SN1 SN2 দুজনের ক্ষেত্রে একই রকমভাবে প্রযোজ্য। আমরা লাস্ট পয়েন্ট দেখব, সেটা হলো এফেক্ট অফ নিউক্লিওফাইল। তোমাদের ক্ষেত্রে একটা সুবিধা হবে কি, আমি এখানে এখন এরকম ডিটেলসে পড়াচ্ছি, এই যে লিভিং গ্রুপ নিয়ে আমরা যে আলোচনা করলাম বা রিয়াকশন মেকানিজম নিয়ে যে আলোচনা করলাম, এইগুলো যদি তোমরা প্রথমে ভালো করে শিখে রাখো, এরপরে যখন আমরা হ্যালো অ্যালকেনের প্রিপারেশন পড়বো বা তাদের রিয়াকশানস পড়বো, প্রিপারেশন বা রিয়াকশানে কিন্তু আবার এই কনসেপ্টগুলোকে অ্যাপ্লাই করেই কিন্তু করা হয়েছে। সেখানে তোমাদেরকে আর আলাদা করে এফর্ট দিতে হবে না, শুধু তোমরা রিয়াকশানগুলো গো থ্রু করবে, কি থেকে কি হচ্ছে বা কি রিয়েজেন্ট ইউজ করলে কোন সাবস্ট্রেটে কি দিলে তার থেকে কি প্রোডাক্ট হচ্ছে, সেইগুলো তোমরা এমনি বুঝে যাবে। আলাদা করে নতুন এইখানে দিলে রিয়াকশান এরকমভাবে যাবে না এইভাবে হবে, সেগুলো আর তোমাদেরকে অত ভাবতে হবে না যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তো এটা হচ্ছে এফেক্ট অফ নিউক্লিওফাইল। Effect of nucleophiles. SN1 has no effect of nucleophile. কেন? কারণ SN1 এর ক্ষেত্রে রেট ডিটারমিনিং স্টেপে নিউক্লিওফাইল ইনভলভ থাকে না। তো নিউক্লিওফাইল যাই ইউজ করো তাতে SN1 এর রেটের কিছুই হবে না। কিন্তু SN2-তে নিউক্লিওফাইলের একটা এফেক্ট অবভিয়াসলি আছে, কারণ রেট ডিটারমিনিং স্টেপে নিউক্লিওফাইলও ইনভলভড। আচ্ছা, নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল মানে হচ্ছে, তোমরা জানো অলরেডি, নেগেটিভলি চার্জড স্পিসিস। নেগেটিভলি চার্জড স্পিসিস। এবার নেগেটিভলি চার্জ স্পিসিস মনে করো আমি হ্যালোজেনগুলোকেই নিচ্ছি, কোনো বিক্রিয়াতে আমি এদেরকেই সাপ্লাই করছি। এইবার কি হতে পারে, ধরো SN2 এর ক্ষেত্রে CH3Br, সেখানে I- দেওয়া হচ্ছে, রাইট? সলভেন্টটিকে পোলারাইজ করছে, এর ডেল প্লাস ডেল মাইনাস আছে, সলভেন্ট পোলারাইজ করে ডেল প্লাস ডেল মাইনাসকে আরও বাড়াচ্ছে। মিডিয়ামে নিউক্লিওফাইলও আছে, তো ডেল প্লাসের পরিমাণ যত বাড়বে, এর কাছে যদি I- থাকে, তাহলে এই প্লাস সেন্টারটা এই মাইনাসকে কি করছে, নিজের দিকে টানছে। অপোজিট চার্জ যেহেতু নিজের দিকে টানছে। এখন এই জায়গায় যদি I- এর সাথে Cl-, F- এদেরও দেওয়া হয়, ধরো Cl- আছে, F- আছে, এদেরও দেওয়া হলো, তাহলে কি হবে, ধরো আয়োডিনের বড় সাইজ, মাইনাস চার্জ আছে, যেহেতু বড় সাইজ, তাহলে এর যে মাইনাস চার্জ বিকজ অফ আউটার শেলে যে অতিরিক্ত ইলেকট্রন আছে তার জন্য মাইনাস। তো একদম বাইরের শেলে এই মাইনাস চার্জের উপর আয়োডিনের নিউক্লিয়াসের আকর্ষণী প্রভাব কম। এর কাছাকাছি যদি কোনো পজিটিভ সেন্টার আসে বা ডেল পজিটিভ সেন্টার আসে, তাহলে কি করবে, সেই চার্জ ক্লাউডটাকে খুব সহজেই ডিফর্ম করে নিজের দিকে টেনে নিতে পারবে, যেটাকে আমরা পোলারাইজেশন বলি।
যত বড় সাইজ অ্যানায়ন হবে তাকে পোলারাইজ করে তার চার্জ ডেন্সিটিকে নিজের দিকে টেনে নেওয়া খুব সহজ। এবারে যত অ্যানায়নের সাইজ ছোট হতে থাকবে, এরা তো কম্প্যাক্ট, তখন এদের চার্জকে পোলারাইজ করে নিজের দিকে টেনে নেওয়া সহজ হবে না, কারণ এরা কম্প্যাক্ট হওয়ার জন্য ডিফর্ম হতে চাইবে না। কিন্তু এরা লার্জ সাইজ হওয়ার জন্য সহজে বিকৃত হয়ে যাবে বা ডিফর্মড হয়ে যাবে। ডিফর্মড হয়ে গেলে যখন চার্জ ডোনেট করে দিচ্ছে তখন এর সাথে এই পজিটিভ সেন্টারের বন্ধন খুব সহজে তৈরি হয়ে যাবে। আবার বলছি, তোমরা ক্লাস 11-এ ফ্যাজান্স রুল অফ পোলারাইজেশন পড়েছো। সেখানে কি বলা হয়েছিল যে লার্জ সাইজ কোনো আয়নকে সহজে ধ্রুবায়িত করে দেওয়া যায় এবং তার চার্জ ডেন্সিটিকে সহজে কোনো অন্য অপোজিট চার্জ সেন্টার সহজে নিজের দিকে টেনে নেবে। তো এখানে I-Cl-F- এর যদি আকারের তুলনা করা হয়, তাহলে আয়োডিন থেকে ফ্লুরিনের আকার ছোট হচ্ছে। ছোট সাইজ আয়ন কম্প্যাক্ট আয়ন, দৃঢ় আয়ন, তাকে ডিফর্ম করা যায় না। ডিফর্ম করা না গেলে তার চার্জটা তোকে সে কি করছে, ছাড়তে চাইছে না। লার্জ সাইজ আয়ন হলে তার চার্জের ওপর নিজের কোনো কন্ট্রোল নেই নিউক্লিয়াসে, তাকে কোনো পজিটিভ সেন্টার আসলে কি করছে, সহজে ডিফর্ম করে তার চার্জ ডেন্সিটি নিজের দিকে টেনে নিচ্ছে। টেনে নেওয়া মানে তার সাথে বন্ধন তৈরি করে ফেলছে। অতএব লার্জ সাইজ অ্যানায়ন যত হবে তার নিউক্লিওফিলিসিটিও তত বেশি হবে। যেরকম আমরা লিভিং গ্রুপের অর্ডার পড়েছিলাম, ঠিক একই অর্ডার হচ্ছে নিউক্লিওফিলিসিটির জন্য, কারণ পুরো ঘটনাটাই হচ্ছে ডিপেন্ডস আপন পোলারাইজেশন এফেক্ট। সো এখানে আমরা বলতে পারি লার্জার দি সাইজ অফ হ্যালোজেন বা লার্জার দি সাইজ অফ অ্যানায়ন, পয়েন্ট এখানটায় লিখছি, লার্জার দি সাইজ অফ anion, greater will be the polarization, hence good nucleophilicity, right? তাহলে এখানে এই চারটে আয়নের কথা যদি বলা হয়, এই F-Cl-, Br-, I-, তাদের নিউক্লিওফিলিসিটি অর্ডার কি হবে? নিউক্লিওফিলিসিটির অর্ডার হবে ঠিক এই রকম, I- is good nucleophile, then Br-, then Cl-, and then F-। তো যত ছোট সাইজ হবে তার নিউক্লিওফিলিসিটি পুয়ার, আর যত লার্জ সাইজ অ্যানায়ন হবে তার নিউক্লিওফিলিসিটি তত বেটার। সো এইগুলোর ওপরে কিন্তু SN2 এর রেট ডিপেন্ড করে, SN1 এর রেট ডিপেন্ড করে না, বিকজ SN1 এর রেট ডিটারমিনিং স্টেপে নিউক্লিওফাইল অ্যাবসেন্ট। দুটো SN2 রিয়াকশন মনে করো, একটাতে নিউক্লিওফাইল হচ্ছে I-, আর একটাতে নিউক্লিওফাইল হচ্ছে Cl-। তাহলে অবভিয়াসলি I- এর ক্ষেত্রে রেট আমরা বেশি পাবো, Cl- এর রেট I- অপেক্ষা কম পাবো। এই হলো ব্যাপার। তো মোটামুটি এই ফ্যাক্টরসগুলো এইভাবেই SN1 আর SN2-কে ইনফ্লুয়েন্স করে। তো আমরা এর পরে যে ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করব সেইখানে থাকবে এলিমিনেশন রিয়াকশন কত রকমের হয়, আর তার কি কি ক্রাইটেরিয়াস রয়েছে SN1 SN2 এর মতোই, সেইগুলো নিয়ে আমরা কিছু এক্সাম্পলের সাথে ডিসকাস করব। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ।